সালটা 2085। আমাদের ভবিষ্যৎ পৃথিবীটা যে কত ভয়ানক হতে পারে তা তোমার ধারণার বাইরে। এমন একটা সময় আসবে যেখানে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ছাড় পাবে না। সেই সময় তাদের সাথে এমন কিছু ঘটবে যা তোমার কল্পনাকেও হার মানাবে। ঠিক এমনই এক গল্প নিয়ে সাজানো সাইফাই মুভি নাইট রাইডার্স এর এক্সপ্লেনেশন নিয়ে হাজির হলাম আজ। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতে আমরা 11 বছর বয়সী একটা মেয়েকে দেখতে পাই যার নাম ওয়েসি। ওয়েসি তার মার সাথে একটা গহীন জঙ্গলে বাস করে, কারণ সময়টা এখন 2085। চারিদিকে যুদ্ধ আর দাঙ্গা হাঙ্গামার কারণে পৃথিবীর অনেক জায়গায় এখন বসবাসের অযোগ্য। তাই ওয়েসি এবং তার মা নিস্কা এই শহর ছেড়ে জঙ্গলেই থাকে। প্রতিদিন তাদেরকে খাবার জোগাড় করার জন্য শিকার করতে হয়। তাই আজ ওয়েসি একই উদ্দেশ্যে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর একটা পাখিকে দেখতে পেয়ে তার দিকে সে গুলতি তাক করে, কিন্তু পরক্ষণেই সেই পাখিটাকে মারার বদলে এক ধরনের মন্ত্র উচ্চারণ করে সে নিজের দিকে ডাকার চেষ্টা করে। তবে একটু পরেই পাখিটা সেখান থেকে উড়ে চলে যায়। তখন তার মা এসে তাকে বলে যে পাখিটাকে না মেরে সে ভালোই করেছে, কারণ এই ছোট্ট পাখিটাকে দিয়ে তাদের দুজনের পেট তো আর ভর্তি হবে না। তো নিসিকা এবং ওয়েসি একই সাথে জঙ্গলের ভিতরে শিকারের জন্য হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ ওয়েসির পায়ে একটা ভাল্লুক ধরার ট্র্যাপ শক্তভাবে আটকে যায়। তাতে তার পা ভীষণ রকমের জখম হয়। নিসিকা অনেক চেষ্টা করে তার পাকে ট্র্যাপ থেকে মুক্ত করে নেয়। এরপর তারা আবারও তাদের ঘরে ফেরে, কিন্তু তাদের এই ঘর আসলে ছিল একটা ট্রাক। বাড়ি ছেড়ে চলে আসার পর জঙ্গলের ভিতরে এই পরিত্যক্ত ট্রাকটিকে তারা খুঁজে পেয়েছিল, তাই এই ট্রাকটি এখন তাদের বসবাসের স্থান। রাতের বেলায় নিস্কা ওয়েসিকে তার বিছানায় শুইয়ে দেয়। তার পায়ের জখমটা খুবই গভীর ছিল এবং সেখান থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। এরই মধ্যে নিসিকা হঠাৎ বাইরে থেকে একটা শব্দ শুনতে পায়। এই শব্দ কানে আসা মাত্রই সে প্রচন্ড ভয়ে কেমন যেন আটকে ওঠে। সাথে সাথে সে ওয়েসিকে চুপ করে বসে থাকতে বলে এবং নিজে একটা রাইফেল নিয়ে বাইরে বেরিয়ে আসে। তারপর সে দেখতে পায় যে যেটার ভয় সে পাচ্ছিল ঠিক সেটাই হয়েছে। তাদের মাথার উপরে চক্কর দিচ্ছে একটা বিশাল আকৃতির ড্রোন। সাথে সাথে ড্রোনটাকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে সে সেটাকে ধ্বংস করে দেয়। তারপর সে কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে তাদের ট্রাকটিতে পেট্রোল ঢেলে সেটাকে জ্বালিয়ে দেয় এবং এর পরপরই সে ওয়েসিকে নিয়ে জঙ্গল ছেড়ে পালাতে শুরু করে। কিন্তু এই ড্রোন দেখার পরেই তারা এমন ভয় পাওয়ার কারণ কি, আর সবকিছুই এভাবে জ্বালিয়ে দিয়ে সে পালাতেই বা শুরু করলো কেন? এই প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু পরেই জানতে পারবে। যাই হোক, মেয়েকে নিয়ে নিসিকা নদীর দিকে রওনা হয়। পায়ের ব্যথার জন্য ওয়েসির হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তার মা বলে যে তাদের এখানে একেবারে থেমে থাকার সময় নেই। কিছুক্ষণ পর তারা নদীর ধারে পৌঁছে একটা ছোট্ট নৌকা খুঁজে পায়। এরপর সেই নৌকায় চড়ে তারা নদী পাড়ি দিতে শুরু করে। এভাবে অনেক দূর নৌকায় পাড়ি দেওয়ার পর তারা একটা শহরের কাছাকাছি এসে পৌঁছায়। এই শহরের বেশিরভাগ বাড়িও ভাঙা এবং পরিত্যক্ত অবস্থায় ছিল। যুদ্ধের কারণে এই শহর এখন প্রাণহীন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরে প্রবেশ করার আগে নিসিকা ওয়েসির মুখে একটা কাপড় বেঁধে দেয় যাতে কেউ তার চেহারা দেখতে না পারে। এরপর তারা ধীরে ধীরে শহরের দিকে পা বাড়ায়। ভেতরে ঢুকতেই তারা একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পায়। এই অ্যানাউন্সমেন্টটাতে 5 বছর থেকে 18 বছরের নিচের কাউকে পেলে সরকারি দপ্তরে রিপোর্ট করতে বলা হচ্ছে। আসলে যুদ্ধ পরবর্তী সময়ে এই দেশে এখন একদল স্বৈরশাসক দখল করে নিয়েছে যাদের নাম রিজিম ফোর্স। নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই একটা অদ্ভুত নিয়ম তারা চালু করে। সেই নিয়মটা হলো 5 বছর থেকে শুরু করে 18 বছরের নিচের যে কোনো কিশোর কিশোরীকে মিলিটারি একাডেমিতে পাঠাতে হবে। সে ছেলে হোক কিংবা মেয়ে, তাকে একাডেমিতে ভর্তি হতেই হবে। ভবিষ্যৎ যুদ্ধের আশঙ্কায় স্বৈরশাসকরা এই অদ্ভুত নিয়ম চালু করেছিল। তখন উঠতি বয়সের ছেলে মেয়েদের নিজেদের বশে নিয়ে আসার মাধ্যমে যে কোনো বিদ্রোহ ঠেকানো যাবে। তো এই নিয়ম চালু হওয়ার পর থেকেই মিলিটারি এসে দেশের আনাচে কানাচে থেকে সমস্ত শিশুদের তুলে নিয়ে যেতে থাকে। এই কাজে তাদের বাবা মারা যদি বাধা দেয় তাহলে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়। তাই প্রত্যেক বাবা মারা তাদের সন্তান নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ঠিক এই কারণেই গত 6 বছর ধরে নিসিকা ওয়েসিকে জঙ্গলে লুকিয়ে রেখেছে। আর কেন সে ড্রোন দেখা মাত্র সেটা ধ্বংস করে ফেলেছে তা তো তোমরা এবার বুঝতেই পারছো। এই ড্রোনগুলো দিয়ে রেজিম ফোর্স বাচ্চাদের খুঁজে বের করে থাকে, কিন্তু ড্রোন ধ্বংস করার পরেও সেফ থাকার কোনো নিশ্চয়তা নেই, কারণ লাস্ট লোকেশন তাদের কাছে পৌঁছেই যাবে।
তাই ড্রোন ধ্বংস করার পর নিশিকা ওয়েসিকে জঙ্গল থেকে পালিয়ে নিয়ে আসে। তো শহরের ভিতরে ঢোকার পরেই হঠাৎ এক লোক তাদের সামনে এসে হাজির হয়। তাকে দেখে নিশিকা ভীষণ ভয় পেয়ে ছুরি বের করে, কিন্তু লোকটা তাদেরকে বলে যে ওয়েসির মতন তারও নিজের একটা টিনেজ ছেলে রয়েছে যার নাম ট্রে। তখন নিশিকা কিছুটা শান্ত হয় এবং ওয়েসিকে নিয়ে একটা পরিত্যক্ত বিল্ডিং এ ঢুকে পড়ে, আর সেখানেই তারা রাত্রি যাপন করতে থাকে। পরের দিন সকালে ওয়েসি বাইরে বেরিয়ে ট্রেকে দেখতে পায়। সেখানে তারা দুজনে কিছুক্ষণ একসাথে হাঁটাহাঁটি করে। এরপরে হঠাৎ তারা একটা পুরাতন ড্রোনকে মাটিতে পড়ে থাকতে দেখে। ওয়েসি সেটাকে দেখে ভয় পেলেও ট্রে জানায় এই ড্রোনটা অনেক আগেই ডেড, কিন্তু ওয়েসি এর ভিতর থেকে একটা তীক্ষ্ণ শব্দ শুনতে পাচ্ছিল। সাথে সাথেই তারা দুজনে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর ড্রোনটিও হঠাৎ অ্যাক্টিভ হয়ে তীব্র অ্যালার্ট জারি করে দেয়। তবে নিশিকা দ্রুত ঘর থেকে বেরিয়ে এসে ওয়েসিকে ভিতরে নিয়ে আসে, কিন্তু ট্রে সেখান থেকে আর পালাতে পারে না। তাই অ্যালার্ট পাওয়ার পরপরই মিলিটারিরা এসে তাকে ধরে নিয়ে যায়। তার বাবার অনেক অনুরোধ সত্ত্বেও লোকগুলো তার কোনো কথাই কান দেয় না। এভাবে প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে যাওয়া নিশিকা আবারও ওয়েসিকে নিয়ে রওনা হয়। এবার তাদের গন্তব্য হলো এই শহরেই থাকা নিস্কার বান্ধবী রোবার্তার বাড়ি। ওয়েসির কিন্তু ভাঙা পা নিয়ে হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল, তবুও নিস্কা তাকে অনেক মানুষের ভিতর দিয়ে খুব কষ্টে লুকিয়ে রেখেছিল। পথে তারা আরো অনেক ড্রোন দেখতে পায় যেগুলো আকাশ থেকে মানুষের জন্য খাবার ফেলছিল। যাই হোক, ড্রোন আর মানুষের নজর এড়িয়ে তারা কোনোভাবে রবার্তোর বাড়িতে গিয়ে পৌঁছায়। সে তাদের দুজনকে দেখে বেশ অবাক হয়। তার নিজের ছেলে পিয়ারকেও মিলিটারিরা অনেক আগে ধরে নিয়ে গিয়েছিল। এমনকি পথে আসার সময় নিস্কা আর ওয়েসি পিয়ারকে একাডেমির বিজ্ঞাপনও দেখেছে। রবার্ট তো জানে ছেলে হারানোটা একটা মায়ের জন্য কতটা কষ্টকর। নিস্কা তাকে বলে যে ওয়েসির পায়ের অবস্থা আরো বেশি খারাপের দিকে যাচ্ছে, তাই এই অবস্থায় তার জন্য মেডিসিন এবং ট্রিটমেন্ট খুবই জরুরি। তখন রবার্তা বলে যদি তাকে হসপিটালে নাও তাহলে অফিসাররা তাকে তুলে নিয়ে যাবে, কারণ প্রতিটা ক্লিনিকে এখন তাদের কড়া পাহারা রয়েছে। অন্যদিকে ঘরে বসে থাকলেও তার পায়ের অবস্থা দিন দিন আরো খারাপ হবে, তাই তার জন্য বেস্ট হবে তাকে আর্মির হাতে তুলে দেওয়া। রবার্তা আরো বলে যে তার ছেলে পিয়ের এখন বেশ সুখেই আছে, যদিও প্রথম দিকে তার অনেক কষ্ট হতো, কিন্তু এখন আর কষ্ট হয় না, কারণ তার ছেলে একজন সাকসেসফুল পাইলট। এমন কিছুই সে কখনোই তার ছেলেকে দিতে পারতো না। কাজে ওসির জন্য তাকে একাডেমিতে ভর্তি করানো ভালো হয়। কিন্তু নিস্কা জানে যে যদি সে তাকে আর্মির হাতে তুলে দেয় তাহলে সে আর কখনোই নিজের চোখে তাকে দেখতে পারবে না, কারণ একাডেমিতে ভর্তি হওয়া স্টুডেন্টদের ট্রেনিং শেষে নিয়ে যাওয়া হয় দেশের রাজধানী এমারসন স্টেটে। সেখান থেকে আর কখনোই তারা বাড়ি যেতে পারবে না। তাই নিস্কা কোনোভাবে ওয়াসিকে আর্মির হাতে তুলে দিতে রাজি হয় না। তবে কিছুক্ষণ পরে সেখানে কিছু আর্মি অফিসার এসে চারিদিকে সার্চ করতে থাকে। রবার্তা জানায় তারা যে কোনো মুহূর্তে এই ঘরে চলে আসতে পারে। তখন নিস্কা আর কোনো উপায় না পেয়ে ওয়াসির ভালোর জন্যই তাকে আর্মির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ এতে অন্তত তার পায়ের চিকিৎসা তারা করাবে। তাই সে ওয়াসিকে শুয়ে রেখে বাইরে এসে অফিসারদের বলে দেয় যে ঘরের ভিতর একজন টিনেজার আছে। কিন্তু এর পরপরই সে কিছুটা দূরে গিয়ে কান্নায় ভেঙে পড়ে, কারণ মেয়েকে আর কখনো দেখতে পাবে না ভেবে কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছিল। আর্মি অফিসাররাও তার দেওয়া তথ্য অনুযায়ী ঘরের ভিতর থেকে ওয়াসিকে তুলে নিয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত গেমিং অ্যাপের সাথে, যার অফিসিয়াল পার্টনার পিএসজি ও সিরিয়ায়। এই অ্যাপে তুমি সমস্ত ম্যাচের লাইভ ফলাফল দেখতে পারবে, এমনকি স্কোর অনুমান করে তুমি আয় করতে পারো আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ সহ নগদ পুরস্কার। এখানে রয়েছে চিকেন রুটের মতন জনপ্রিয় সব গেম, তাই এখনো যদি সেটা কেউ ট্রাই করে না থাকো তাহলে আমার প্রোমো কোড সিনে88 ব্যবহার করে পেয়ে যেতে পারো প্রথম ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত বোনাস। আয়কৃত অর্থ বিকাশ, নগদ, রকেট সহ সকল প্ল্যাটফর্মে উইথড্র করতে পারবে সহজে। তাই যারা যোগ দিতে চাও তারা আমার পিন কমেন্টের লিংক থেকে রেজিস্ট্রেশন করো আর প্রোমো কোড সিনে88 ব্যবহার করে বোনাস পাও। এরপর দেখতে দেখতে 10টা মাস পার হয়। নিস্কা এখন শহরের একটা অ্যাপার্টমেন্টে বাস করে। ততদিনে র্যান্ডি নামের এক তরুণের সাথে তার বেশ ভালো বন্ধুত্ব হয়। একদিন সে তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে জানিয়ে তার সাথে একান্তে দেখা করতে বলে। পরের দিন নিস্কা তার সাথে দেখা করলে সে জানায় যে তারা দুজনেই চাইলে একসাথে এমারসন স্টেটে মুভ করতে পারে, কারণ সে নিজে একজন এই দেশের অফিসিয়াল নাগরিক। যুদ্ধ পরবর্তী সময়ে এই নতুন রাষ্ট্রের অধিবাসীদের সবার সিটিজেনশিপ কেড়ে নেওয়া হয়।
পরবর্তীতে যদি কেউ নাগরিকত্ব পেতে চায় তবে তাকে অনেক কিছু করতে হতো, অর্থাৎ অফিসিয়াল সিটিজেন পাওয়াটা ছিল এক প্রকার সোনার হরিণের মতন। র্যান্ডি তার একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে এই সিটিজেনশিপ পায়, আর সে নিস্কাকেও তার সাথে এমারসন স্টেটে মুভ করার প্রস্তাব দেয়। কিন্তু নিস্কা তার প্রস্তাবে রাজি হয় না, কারণ সে এই স্বৈরশাসকদের একেবারে মন থেকে ঘৃণা করত। তাদের গোলাম হয়ে চলার বদলে তার মনে আরো বেশি বিদ্রোহী মনোভাব জেগে ওঠে। এদিকে ওয়েসি কিন্তু ততদিনে একাডেমি ট্রেনিং নিতে শুরু করেছিল। তার সব সঙ্গীরা সেখানে মানিয়ে নিলেও সে কিছুতেই তার মায়ের কথা ভুলতে পারেনি। যারা তাকে জোর করে তুলে এনেছে তাদের প্রতি তার মনে এক প্রকার তীব্র ঘৃণা জন্মেছিল। অন্যদিকে নিস্কাও 1 বছর ধরে মেয়েকে দেখতে না পেয়ে অস্থির হয়ে ওঠে, তাই সে একদিন চুপি চুপি তার একাডেমির দিকে রওনা হয়। কিন্তু কাছাকাছি পৌঁছে সে মাঝখানে একটা ঘোড়াকে মুক্ত অবস্থায় ঘুরতে দেখে। হঠাৎ কিছুটা দূরে সে একদল লোককে দেখতে পায় যারা দুটো বাচ্চাকে নিয়ে কোথাও যাচ্ছিল। সে ভেবে বসে যে এই লোকগুলো হয়তো বাচ্চাগুলোকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে, তাই সে তাদের উপরে হঠাৎ হামলা করে বসে। কিন্তু তারা তাকে কাবু করে দিয়ে নিজের আস্তানায় ধরে নিয়ে যায়। এরপর তারা তাকে নিজেদের লিডারের সামনে এনে হাজির করে। এই লোকগুলো ছিল ক্রি নামের এক উপজাতি গ্রুপ। এরা আসলে সে বাচ্চাগুলোকে কিডন্যাপ করেনি, বরঞ্চ তাদেরকে একাডেমি থেকে মুক্ত করে এনেছে। নিস্কার মতন এরাও এমারসন স্টেটকে প্রচন্ড ঘৃণা করে। তো ক্রিডদের লিডার আইডা নিস্কাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর তারা তাকে একটা ভবিষ্যৎবাণীর কথা বলে। কয়েক বছর আগে এই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে উত্তর দিক থেকে তাদের কাছে এক অচেনা ব্যক্তি আসবে। সেই ব্যক্তি হয়ে উঠবে তাদের গার্জিয়ান, অর্থাৎ এমারসন থেকে মুক্তি পেতে সে তাদেরকে লিড করবে। আর এরা ভেবে বসে যে নিস্কাই হলো সেই বহুল প্রতীক্ষিত গার্ডিয়ান, কারণ সেও উত্তর দিক থেকে এসেছে। কিন্তু নিস্কার এসবে তেমন একটা আগ্রহ জাগে না, তাই সে আবারও শহরে ফিরে যাওয়ার জন্য রেডি হয়। তবে বেশি রাত হয়ে যাওয়ায় সেদিন রাতটা ক্রিদের সাথে কাটিয়ে দেয়। রাতে সে বাচ্চাদের তাঁবুতে গিয়ে দেখার চেষ্টা করে যে উদ্ধার করা বাচ্চার মধ্যে কোনোভাবে তার মেয়ে আছে কিনা, কিন্তু তার মেয়ে ওয়াসি সেখানে ছিল না। তার কথা মনে করে নিস্কা আরো বেশি আপসেট হয়ে পড়ে। এরই মধ্যে লিও নামের এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়েছিল, যে একজন সাবেক আর্মি অফিসার। এমারসন স্টেটের নৃশংসতা দেখে সে আর্মি ছেড়ে চলে আসে। তারপর থেকেই সে ক্রিদের সাথে আছে এবং তাদেরকে সাহায্য করে যাচ্ছে। তার কান্না দেখে লিও আর আইডা বুঝতে পারে যে একাডেমিতে তার নিজের মেয়েও রয়েছে। নিস্কা তাদেরকে জানায় 10 বছর আগে 11 বছর বয়সী ওয়াসিকে আর্মিরা তুলে নিয়ে গিয়েছিল। তখন আইডা তাকে বলে, তুমি 10 বছর ধরে তাকে সেফ রাখতে পেরেছো, এর মানে তোমার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে। তো যাই হোক, নিস্কা সেদিন রাতটা ক্রিদের সাথে কাটিয়ে দেয়। পরের দিন সকালে তার ঘুম ভাঙার পরপরই সে আইডার কাছ থেকে বিদায় নিতে যায়, কিন্তু আইডা আর লিও তার কাছ থেকে হেল্প চায়। ক্রিদের উদ্ধার করা বাচ্চাদের সেফলি কোথাও নিয়ে যেতে হবে, তা না হলে যে কোনো মুহূর্তে আবারও ধরা পড়ে যেতে পারে। এর জন্য যেই জায়গাটার কথা তারা ভাবছিল তার নাম বিগ স্টোন। উত্তর দিকের এই জায়গাটি তুলনামূলকভাবে অনেক সেফ এবং সেখানে পাহাড়ি এলাকায় থাকায় ড্রোনও যেতে পারবে না। বাচ্চাদেরকে সেখানে লুকানোর ব্যবস্থা করতে তারা নিস্কার হেল্প চায়, কারণ সেও উত্তর দিক থেকে এখানে এসেছে। কিন্তু নিস্কা জানায় বাচ্চাদের সেখানে নিয়ে যেতে হলে অনেক দূর পথ পাড়ি দিতে হবে। এত দূর অবধি তাদেরকে নিয়ে গেলে ড্রোনকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। যাত্রাপথে সেই ড্রোনগুলো তাদের দেখে ফেলতে পারে। তখন আইডা আর লিও তাকে বলে যদি সে তাদের সাহায্য করে তাহলে তারা একাডেমি থেকে ওয়েসিকে মুক্ত করার চেষ্টা করবে। কিন্তু নিস্কা আর তাদের কথায় রাজি হয় না। তারা তাকে এও বলে যে একাডেমিতে এই বাচ্চাদের ব্রেন ওয়াশ করা হয়। যদি দ্রুত ওয়াসিকে ফিরিয়ে আনা সম্ভব না হয় তবে আর কোনোদিন সে তাকে দেখতেও পাবে না। কিন্তু এত কিছু বলার পরেও নিস্কা তাদেরকে ফেলে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। তখন লিও আইডাকে বলে যে তারা হয়তো নিস্কার প্রতি বিনা কারণে আস্থা রাখছে, হয়তো সে তাদের ভবিষ্যৎবাণীর ওই গার্ডিয়ান না। কিন্তু আইডার বিশ্বাস নিস্কাই হলো সেই গার্ডিয়ান। যদি তার মন থেকে ভয় দূর হয় তবে সেই তাদেরকে লিড করবে। এদিকে ওয়াসি সহ অন্যান্য বাচ্চাদেরকে একাডেমির ভিতর এক প্রকার জেলখানার মতন বন্দি করে রাখা হয়। প্রিজন সেলের মতন দেখতে কিছু সেলের মধ্যে শুয়ে তাদের রাত কাটাতে হয়। ওয়াসি যেন ধীরে ধীরে সেখানে অতিষ্ঠ হয়ে উঠছিল, তাই একদিন সে একাডেমি থেকে পালানোর জন্য মন স্থির করে ফেলে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর সে চুপি চুপি নিজের সেলের দরজা খোলে। এরপর সবার নজর এড়িয়ে সে বিল্ডিং থেকে প্রায় বেরিয়ে এসেছিল, কিন্তু উপরতলায় উঠতেই সিকিউরিটি অ্যালার্মগুলো প্রচন্ড শব্দে বেজে ওঠে। ফলে সাথে সাথে একাডেমির সিকিউরিটি গার্ডদের হাতে সে ধরা পড়ে যায়। এবার তারা তাকে একটা কাল কুঠরির মধ্যে বন্দী করে রাখে। অন্যদিকে তার মা নিস্কাও ততক্ষণে শহরে ফিরে গিয়েছিল, কিন্তু
সেখানে ফিরে গিয়ে সে দেখতে পায় তার প্রতিবেশীরা রাস্তার উপরে মরে পড়ে আছে, এমনকি আশেপাশে অনেকগুলো লাশ রাখা ছিল। তাকে দেখতে পেয়ে র্যান্ডি এসে জানায় যে শহরে একটা মহামারী চলছে আর আজ সন্ধ্যার মধ্যে এই শহরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলা হবে। র্যান্ডি তাকে আবারও একসাথে এমারসন স্টেটে মুভ করার প্রস্তাব দেয়। এবার আর উপায় না দেখে নিস্কাও তার কথায় রাজি হয়। তবে যাবার আগে সে তার বান্ধবীর রাবার্তাকে দেখতে যায়। রাবার্তা জানায় যে মহামারীর আসল কারণ হলো ড্রোনের মাধ্যমে আসা খাবার। এই খাবারগুলোতে এক ধরনের ভাইরাস মিশেছিল, অর্থাৎ এমারসন স্টেটের সেই রেজিম ফোর্স এই শহরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। আসলে তাদের বিরুদ্ধে শহরের একদল অধিবাসী বিদ্রোহ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যাই হোক, নিস্কা রবার্তোর সাথে করে নিয়ে যেতে চাইলে র্যান্ডিও তার কথায় রাজি হয়। এরপর তারা তিনজনেই চুপি চুপি শহর ছেড়ে বাইরে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু কিছু দূর যেতেই একদল আর্মি অফিসার এসে তাদের হাত কড়া পরিয়ে গাড়িতে তুলে নেয়। তবে গাড়িতে ওঠার পরে রেন্ডি তার পকেট থেকে একটা স্মোক বোম বের করে নিস্কাকে পালানোর জন্য রেডি হতে বলে। কিন্তু রবার্ট হঠাৎ গাড়ির জানলা দিয়ে তার ছেলে পিয়ারকে দেখতে পায়। সে দ্রুত দৌড়ে তার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আর্মি অফিসাররা তাকে রাইফেল দেখিয়ে আবারও ভিতরে পাঠিয়ে দেয়। তবে রেন্ডি এবার স্মোক বোমটা নিক্ষেপ করলে চারিদিকে ধোঁয়ায় ভরে যায়। সেই সুযোগে তারা পিছন দিক দিয়ে পালানোর জন্য রেডি হয়। তবে রবার্ট তো আবার তার ছেলেকে দেখার জন্য সামনের দিকে দৌড় দেয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকা সোলজাররা এবারও তাকে বাধা দিয়ে দেয়। তবে রেন্ডি তাদের একজনকে ছুরি মেরে উপরে পাঠিয়ে দেয় আর নিস্কাও আরেকজনের উপরে ঝাঁপিয়ে পড়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এভাবে তারা তিনজনেই ভ্যান থেকে বেরিয়ে আসে। এবার রবার্ট তার সরাসরি ছেলে পিয়ারের দিকে এগিয়ে যায়, কিন্তু সে যেন তার মাকে চিনতেই পারে না। উল্টো পিয়ার তার মার দিকে রাইফেল তাক করে তাকে সরে যেতে বলে। রবার্ট প্রথমে ভাবে যে পিয়ার হয়তো তাকে চিনতে পারছে না, কিন্তু সে কিছুটা কাছে আসা মাত্রই পিয়ার তার উপরে গুলি করে বসে। ভাইরে ভাই, এই সিনটা জাস্ট হার্ট টাচিং ছিল। মানে এমন ভাবে তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে যেন সে নিজের মাকেও চিনতে পারেনি। সেখানে থাকা আর এক সোলজার রেন্ডির দিকে গুলি চালিয়ে তাকে আহত করে দেয়। তবে হঠাৎ দূর থেকে লিও আর তার সঙ্গীরা এসে তাদেরকে গুলি করে মেরে ফেলে। এভাবেই তারা নিস্কা আর র্যান্ডিকে সৈনিকদের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরই মাঝে ব্রেন ওয়াশড হয়ে থাকা পিয়ারও তাদের হাতে মারা যায়। নিজের চোখের সামনে ছেলের হাতে মাকে মরতে দেখে নিস্কা লিটারেলি নির্বাক হয়ে পড়ে। তখন রেন্ডি তাকে নিয়ে এমারসনের দিকে রওনা দিতে চায়, কিন্তু নিস্কা লিওর সাথে গিয়ে ক্রিদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়। তাই সে আবারও র্যান্ডির প্রস্তাব ফিরিয়ে দিয়ে লিওর সাথে রওনা হয়। যাত্রাপথে তারা তাকে বলে যে কেন ক্রিরা তাকে নিজের গার্ডিয়ান ভাবছে। প্রথমবার যখন ক্রিরা নিস্কাকে দেখেছিল তখন তারা তাকে এক বৃদ্ধ মহিলার কাছে নিয়ে যায়। এই মহিলাকে সবাই আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন বলেই জানত এবং সবাই তাকে গ্র্যান্ডমাদার বলে ডাকত। 1 বছর আগে গ্র্যান্ডমাদারের ভবিষ্যৎবাণী করেছিল যে ক্রিদের সুদিন আসতে চলেছে। এমারসন স্টেটের জুলুম থেকে তারা খুব শীঘ্রই মুক্তি পাবে আর তাদেরকে মুক্তির পথে গাইড করার জন্য আসবে উত্তর দিক থেকে একজন গার্ডিয়ান। তো যখন নিস্কা সেখানে হাজির হয় সবাই তাকে দেখে ভেবেছিল যে সেই হবে তাদের গার্ডিয়ান, আর গ্র্যান্ডমাদারও তাকে দেখে একই কথা বলে। কিন্তু লিও এই সব কিছু বিশ্বাস করে না। সে শুধুমাত্র বাচ্চাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্যই নিস্কার হেল্প চায়। এদিকে ওয়েসি তার একাডেমি থেকে পালিয়ে যাওয়ার পরে তাকে কিছুক্ষণ কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়েছিল। তবে তাকে আবারও তার সেলে ফিরিয়ে আনা হয় আর সেখানে তার সাথে দেখা করতে আসে একাডেমির হেড মিস্ট্রেস। সে ওয়েসিকে একটা ভিডিও দেখায় যেখানে তার মা নিস্কা তাকে নিজেই আর্মির হাতে তুলে দিচ্ছে। অর্থাৎ নিস্কা যে নিজেই তাদেরকে ওয়েসির কথা জানিয়েছিল এই ভিডিওটা সেটাই স্পষ্ট। তাই ভিডিও দেখার পর তার মন আরো বেশি খারাপ হয়। সেদিনকার ট্রেনিংয়ে তারা সবাই রাইফেল লোড করার প্রশিক্ষণ নিচ্ছিল। এক পর্যায়ে হেড মিস্ট্রেস ওয়েসিকে গান লোড করে দেখাতে বলে। সে মাত্র 5 সেকেন্ডে সেটা সেট করে ফেলে, যা একাডেমির ইতিহাসে একটা রেকর্ড। তার এমন স্কিল দেখে মিস্ট্রেস অনেক বেশি খুশি হয়, কিন্তু একাডেমি টপার ভিক্টোরিয়া দাবি করে যে ওয়েসি হয়তো চিট করেছে। তখন ওয়েসিও তার রাগ কন্ট্রোল করতে না পেরে ভিক্টোরিয়ার উপরে হামলা করে বসে। সে তাকে একটানা ঘুষি মারতে মারতে প্রায় আধমরা করে ফেলে, কিন্তু মিস্ট্রেস তাতে ওয়েসিকে কোনো বাধাই দেয় না, বরঞ্চ সে তাকে জিজ্ঞেস করে তুমি কি তোমার দেশের জন্য লড়াই করতে রাজি? ওয়েসি হাঁ
সূচক জবাব দেওয়ার পরে তারা আরো বেশি খুশি হয়ে বলে, আমরা তোমাকে শীঘ্রই এমারসন স্টেটে ট্রান্সফার করব। একাডেমির সবচেয়ে স্কিল স্টুডেন্টদেরকে কিন্তু এমারসন স্টেটে নিয়ে যাওয়া হয়। এদিকে ওয়েসির মা নিস্কা আবারও ক্রিদের আস্তানায় ফিরে যায়। ততক্ষণে তাদের সবাই মিলে বাচ্চাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার প্ল্যান করছিল। তবে নিস্কা তাদেরকে জানায় যে ওয়াসিকে ছাড়া সে কোথাও যাবে না। তখন গ্র্যান্ডমাদারের কথায় সবাই ওয়েসিকে মুক্ত করে নেওয়ার জন্য রাজি হয়। সেদিন রাতে লিও নিস্কাকে নিয়ে একাডেমির ভিতরে ঢুকে পড়ে। তাদের সঙ্গী হ্যাকার চার্লির সাহায্যে তারা সিস্টেম সিকিউরিটি হ্যাক করে নিয়েছিল। ফলে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে নিস্কা রেস্টুরেন্টের কোয়ার্টারে ঢুকতে সক্ষম হয়। এরপর কিছুক্ষণ খোঁজাখুঁজি করে সে ওয়াসিকে খুঁজে পায়। 1 বছর পর নিজের মেয়েকে দেখে নিস্কা ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু ওয়েসি তখনও তার উপরে রেগেছিল, কারণ সেই তো তাকে আর্মির হাতে তুলে দিয়েছে। তবে নিস্কা তাকে বোঝায় যে তার ভালোর জন্যই সে এই কাজ করেছিল, কেননা তার ট্রিটমেন্ট করার জন্য তার হাতে আর কোনো উপায় ছিল না। তখন ওয়েসিও তার সব রাগ ভুলে গিয়ে মার প্রতি ইমোশনাল হয়ে পড়ে। এরপর নিস্কা তাকে নিয়ে কোয়ার্টার থেকে বেরিয়ে যায়। তবে ততক্ষণে গার্ড তার রুমে এসে বুঝে যায় যে সিকিউরিটি সিস্টেম হ্যাক করা হয়েছে। তাই সে তৎক্ষণাৎ পুরো একাডেমিতে সিকিউরিটি অ্যালার্ম চালু করে দেয়। তখন কিছু গার্ড তাদেরকে ধরতে আসলে লিও তাদের সবাইকে গুলি করে কিচ্ছা খতম করে। কিন্তু চারিদিক থেকে আরো অনেক সোলজার তাদের উপরে হামলার জন্য এগিয়ে আসছিল। এছাড়াও চার্লি জানায় যে রেজিম ফোর্স ক্রিদের ক্যাম্পের দিকেও হামলা করতে যাচ্ছে। অর্থাৎ তারা জেনে গেছে যে ক্রিরাই একাডেমি থেকে বারবার বাচ্চাদের ছাড়িয়ে নিয়ে যায়। তখন লিও তাদেরকে সাহায্য করার জন্য দ্রুত একাডেমি থেকে বেরোতে চায়। তবে নিস্কা বলে আগে এই বাচ্চাগুলোকে মুক্ত করা দরকার, তা না হলে তাদেরকে আর কখনো ছাড়িয়ে আনা সম্ভব হবে না। তার কথায় তখন ওয়েসি সব স্টুডেন্টদের জাগিয়ে তোলে। এরপর তারা সবাই মিলে একাডেমি থেকে পালিয়ে যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু সোলজার খুব কাছাকাছি এসে পড়ায় লিও বলে যে সে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করবে। এই ফাঁকে যেন নিস্কা সবাইকে নিয়ে পালিয়ে যায়। তো এই কথা অনুসারে লিও সোলজারদের দিকে এগিয়ে আসে, কিন্তু তার সামনে হঠাৎ একটা ড্রোন এসে পড়ে। এখন এই ড্রোনগুলো যে শুধু নজরদারির জন্য ব্যবহার করা হতো তা কিন্তু নয়, এর পাশাপাশি এদের ক্ষমতা রয়েছে এক নিমিষে কোনো মানুষকে খতম করে দেওয়া। তো লিও সেই ড্রোনটাকে দেখে তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য চিৎকার করতে থাকে। তবে পিছন থেকে তখন নিস্কা এসে ড্রোনের উপরে হামলা চালায়। এভাবে পরপর কয়েকটা শুট আউট করে সে ড্রোনটাকে ডিসেবল করে দেয়। অন্যদিকে ক্রি ক্যাম্পের মধ্যেও সবাই ততক্ষণে রেজিম ফোর্স আসার খবর জেনে গেছে। তারা ক্যাম্পে পৌঁছানোর আগে ক্রি লিডার আইডা বাচ্চাদের নিয়ে নিরাপদ দূরত্বে সরে যেতে চায়। এর জন্য সে ক্রিদেরকে লিড করার দায়িত্ব নিতে সমনিস নামের তার সঙ্গীর হাতে তুলে দেয়। তারপর সে নিজের বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু এর আগেই একদল সোলজার এসে সেখানে পৌঁছায়। তারা এসে ক্রিদের সবাইকে স্যারেন্ডার করতে বললেও ক্রিরা তাদের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়। ঠিক তখনই লিও আর নিস্কাও সেখানে পৌঁছায়। তার মানে তারা সফলভাবে বাচ্চাদের নিয়ে একাডেমি থেকে বেরিয়ে আসতে পেরেছিল। নিস্কা আর লি ক্রিদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত নেয়। তবে হঠাৎ দূর থেকে অনেকগুলো ড্রোন সেখানে এসে পড়ে। এই ড্রোনগুলো দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। নিস্কা তৎক্ষণাৎ ওয়েসিকে অন্যান্য বাচ্চাদের সাথে গাড়িতে রেখে এসেছিল, আর ওই ড্রোনগুলো তাদের উপরে হামলা করতেই যাচ্ছিল। তবে হঠাৎ ওয়েসি গাড়ি থেকে নেমে রেজিম ফোর্সের সামনে গিয়ে দাঁড়ায়। তাকে এভাবে বের হতে দেখে নিস্কা ভীষণ ভয় পেয়ে যায়। তবে ওয়েসি বিন্দু মাত্র ভয় না পেয়ে ড্রোনগুলোর দিকে তাকিয়ে এক ধরনের মন্ত্র উচ্চারণ করতে থাকে। ঠিক এমন কিছুই সে পাখিদের সাথেও করার চেষ্টা করেছিল, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ড্রোনগুলো এবার তার কথায় রেসপন্স করতে থাকে। এমনকি তার কথা মতো ড্রোনগুলো রেজিম ফোর্সের দিকে ঘুরে যায়। মানে আগে থেকে ওয়েসির মধ্যে একটা অলৌকিক ক্ষমতা ছিল। সে নিজের হাতের ইশারায় উড়ন্ত যে কোনো কিছুকে কন্ট্রোল করতে পারত। তো ড্রোন যখন রেজিম ফোর্সের দিকে ঘুরে যায় তখন তারা নিজেরাই ভয়ে কেঁপে ওঠে। ফলে তাদের প্রত্যেকেই তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। আর ফাইনালি ক্রিরাও বিজয়ের আনন্দ চিৎকার করে উদযাপন করতে থাকে। তবে একজন সৈনিক তখনও সেখানে থেকে গিয়েছিল। সে হঠাৎ ওয়েসির দিকে গুলি চালানোর চেষ্টা করে, কিন্তু নিস্কা তখন বিদ্যুৎ গতিতে তাকে আড়াল করে দাঁড়ায়, যার ফলে গুলিটা তার গায়ে এসে লাগে। তবে সেটা তাকে জখম করা ছাড়া তেমন কোনো ক্ষতিই করেনি। তো ফাইনালি ক্রিদের গ্র্যান্ডমাদার বুঝতে পারে যে নিস্কা নয়, বরং ওয়েসি হলো তাদের সেই প্রতীক্ষিত গার্ডিয়ান। কারণ সে নিজের অজান্তেই ক্রি ভাষায় কথা বলতে পারে, আর তার মা তাকে উত্তর দিক থেকে এনেছিল।
এভাবে তার সাহায্যে ক্রিডের রেজিম ফোর্সের হাত থেকে রক্ষা পায় আর ভবিষ্যতে তাকে লিডার হিসেবে মেনে নিয়ে এমারসন স্টেটের বিরুদ্ধে আরও শক্তিশালী বাহিনী তৈরি করার প্রস্তুতি নিতে থাকে। ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।